বে অফ বেঙ্গল হয়ে পুরো বিশ্বে আমাদের ইকোনমিকে ফ্লারিশ করার আগে দেশের ভিতরের কিছু জায়গা, যেই জায়গাগুলোতে পরিবর্তন খুবই জরুরি, এবং এটা সম্ভব না হলে আলটিমেটলি ন্যাশনাল থেকে গ্লোবাল লেভেলে ফ্লারিশ করার মতো যে ওয়েটা, সেই ওয়েটা আসলে সবসময় বাধাগ্রস্ত হবে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তো আমরা আমাদের জায়গা থেকে আজকে এই গল্পটা প্রথম শেয়ার করছি। ছোট্ট একটা টিমকে, 3 জনের একটা টিমকে আমরা আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা এই অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ জায়গায় কোঅর্ডিনেট করেছে, তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম যে কেন আসলে এই যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতিটা হচ্ছে, আমরা অর্থনীতি নিয়ে কথা বলছি, অথচ আমার দেশের এই যে বিশাল সংখ্যক একটা মানুষ, একটা অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে, তারপরও তাদের মানে অর্থনীতিতে এতভাবে এত দিক থেকে এত মানুষের চেষ্টা, কিন্তু তাদের হাতের নাগালে এত চেষ্টার পর সরকার কত জায়গায় তাদের ভ্যাট ট্যাক্স মওকুফ করেছে, সরকারের অনেক দিক থেকে আয়ের পথগুলো পর্যন্ত রহিত করেছে সরকার, তারপরও অতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তো আমাদের এই টিম প্রায় 1 মাস কাজ করছে এটার পিছনে, একদম আনঅফিসিয়ালি। তো এরপরে আমাদের ফাইন্ডিংস যে জিনিসগুলো এসেছে, আসলে আমরা আজকে আমি আমার জায়গা থেকে বিষয়গুলো এখানে অবশ্যই একটু সংক্ষেপে তুলে ধরতে চাই। কারণ আমার মনে হয়েছে যে আমি অর্থনীতির কথা চিন্তা করব, অথচ আমাদের যে খেটে খাওয়া মানুষ, প্রায় 60-70% মানুষ, যাদের আসলে এত কষ্টের জীবন ধারণ প্রত্যেক দিনের হিসেবে প্রত্যেক দিন করতে হয়, তাদেরকে কিভাবে আমাদের কিছু চক্র, কিছু মানুষ জিম্মি করে ফেলছে। এবং আমরা যদি আমাদের অর্থনীতিকে উত্তরণ করতে চাই, অল্প কিছু মানুষের কাছে আমাদের জিম্মি হওয়া থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। তো আমরা যেটা দেখলাম যে আমাদের এখন একজন ধরেন উপদেষ্টা আছেন, বাণিজ্য উপদেষ্টা, এই পদের আগে মন্ত্রী হিসেবে থাকতেন, বাণিজ্য মন্ত্রী, তাকে উপদেষ্টাই বলুন আর বাণিজ্য মন্ত্রী বলুন, আমি শুধু এখনকার সময় বলছি না, পূর্বের সময়ের কথা বলছি, একসাথে ওভারঅল এই জায়গাটাতে যে মানুষরা বসেন, দুইটা ভাগে হতে পারে। একদম খুব সাদামাটা ভাবে যদি ভাগ করি, হয় তিনি বাণিজ্য সংশ্লিষ্ট অর্থাৎ বড় একজন বিজনেসম্যান, যার এক্সাম্পল এখন আমরা দেখতে পাচ্ছি ওই ফ্যামিলির একজন মানুষ, অথবা যেটি দেখা যায় যে যারা বড় বড় বিজনেসম্যান, তাদের একজন স্টেক হোল্ডার, অংশীদার, তাদের একজন শেয়ার হোল্ডার। এটা প্রত্যক্ষ ভাবে না, প্রচ্ছন্ন ভাবে, পরোক্ষ ভাবে, যেই শেয়ার আসলে তারা সরাসরি এখানে নেন না, মানুষ দেখেনও না, যেই শেয়ার জমা হয় হয়তো বা ওই যে আমাদের ওয়েস্ট এরিয়া। তো এই যে মানুষরা, তারা তাদের জায়গা থেকে যখন ওই চেয়ারটাতে থাকেন, আমি বেশ কয়েকটা আমাদের ফাইন্ডিংস নিয়ে কথা বলবো, তখন এই মানুষগুলো ওই চেয়ারটাতে বৃহৎ অর্থে দেশ বা দেশের মানুষের কথা চিন্তা না করে নিজের পরিবারের লাইফ টাইম একটা মানে অর্থনৈতিক সাম্রাজ্য তৈরির চিন্তা করে না, যেটা তিনি না তার পরের 5 পুরুষে শেষ করতে পারবেন না কোনোদিন। এই জায়গাটাতে তাদের মাথায়, যদি তিনি বিজনেসম্যান হন, চিন্তা করেন ক্ষমতা তো 1, 2, 5 বছরের জন্য, কিন্তু আমার বিজনেস সারা জীবনের জন্য, আমার পরবর্তী প্রজন্মের জন্য। তিনি তার পলিসিগুলোই ওইভাবে করেন, কিংবা যে সীমাবদ্ধতাগুলো ততটুকুই তিনি সেখান থেকে সামগ্রিকভাবে উত্তরণ ঘটানোর চেষ্টা করেন, যতটুকু তার কিংবা তার অংশীদারদের বিজনেসে ক্ষতি করবে না। এটা চিন্তা করেন না যে কতটুকু আসলে বাংলাদেশের জন্য প্রয়োজন, বাংলাদেশের মানুষের জন্য প্রয়োজন। সো এই জায়গায় তাদের কাছে দেশ এবং দেশের মানুষের আগে ব্যক্তি স্বার্থটা প্রাধান্য পায়। এখনো আমরা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট, সেটা মন্ত্রী পরিষদ হোক, আমলাতন্ত্র হোক, ওই মানুষগুলো সেভাবে এই ক্ষেত্রে আগ্রহ দেখতে পাচ্ছে স্টেট অ্যাট দিস মোমেন্ট। এরপরে যে জিনিসটা হয়, এখানে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা আমলাতন্ত্রের বিভিন্ন পদে যে মানুষগুলো রয়েছে, আমলারা, সেটা স্থানীয় প্রশাসনে ইউএনও ছিলেন, তারা এক সময় ডিসি ছিলেন, এখন আমলাতন্ত্রের বিভিন্ন জায়গায় আছেন, তারা তাদের জায়গায় বিভিন্ন প্রোগ্রাম, এটা ব্যক্তিগত হতে পারে, পারিবারিক হতে পারে, প্রাতিষ্ঠানিক হতে পারে, এই প্রোগ্রামের জন্য কিছু বড় বড় বিজনেসম্যানদের কাছে যান, কমিউনিটির কাছে যান, গিয়ে স্পন্সর নেন, যা প্রয়োজন তার চেয়ে অনেক বেশি নেন, কিছু নিজের পকেটে ঢোকান। এইভাবে স্পন্সর নিয়ে তারা ওই প্রতিষ্ঠানগুলোর কাছে এক প্রকার জিম্মি হয়ে যান। এরপরে এই মানুষগুলোকে ব্যবহার করে ওই প্রতিষ্ঠানগুলো তাদের জায়গা থেকে মানে যত রকমের অসৎ সুযোগ সুবিধা নেওয়া যায় সেটা নেয়, ফলে এই কন্ট্রোলটা তারা প্রশাসনিক ভাবে করতে পারে না।